আজ স্বাধীন বাংলাদেশ ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে যদি 15ই আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হয়, সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে। বিগত 45 বছর ধরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেছেন, প্রতিশোধ নিয়েছেন আমার বাংলার তাওহীদ জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলার স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে, প্রতিশোধ নিয়েছেন এদেশের হেফাজতে ইসলামের লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের বিরুদ্ধে। এই শেখ হাসিনা এখন গিয়ে খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া করেছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার উপর কোনো হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিভিন্ন থানায় আদালতে হত্যা মামলা দায়ের হয়েছে। আমি আহ্বান জানাতে চাই, খুনি হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, বক্তব্য শেষ। সবাই যখন নিজ নিজ কর্মস্থলের দিকে ছুটছে, তখন নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বাংলাদেশ রাইফেলস বিডিআরের সদর দপ্তর পিলখানার ভেতরে ব্যাপক গোলাগুলির। সঙ্গে সঙ্গেই পিলখানার সবগুলো গেটে ভিড় করেন সংবাদ মাধ্যমের কর্মীরা। খবর পেয়ে আসতে থাকেন ভেতরে আটকে পড়াদের পরিবার পরিজন। কিন্তু পিলখানার ভেতরে ঠিক কী ঘটছে তা জানার কোনো উপায় ছিল না তখন। প্রচণ্ড গোলাগুলির শব্দে কেবল অনুমান করা যাচ্ছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটে চলেছে সেখানে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে গোলাগুলির তীব্রতা। পিলখানার সদর দপ্তরে সকলে চলেছে সেখানে অবস্থান নেয়। সময়ের সাথে সাথে বাড়তে থাকে গুলি চলতে থাকে এলোপাতাড়ি। সবখানে ছড়িয়ে পড়ে দপ্তরের সবগুলো গেটে প্রচণ্ড গোলাগুলির ভেতর নিজেকে বাঁচাতে ভীত সন্ত্রস্ত মানুষ তখন ছড়ছে। সবখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রচণ্ড গোলাগুলির ভেতর নিজেকে বাঁচাতে ভীত সন্ত্রস্ত মানুষ তখন ছুটছে দিক বিদিক। বাইরে থেকে যেসব খবর পাওয়া যাচ্ছিল তা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হয় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা। বাইরে থেকে যেসব খবর পাওয়া যাচ্ছিল তা থেকে পরিচালক সহ ধারণা করা হয় সশস্ত্র বিদ্রোহ করেছে বিডিআর জওয়ানরা। এদের কাউকে কাউকে হত্যা করার খবরও আসছিল সূত্র থেকে। বিডিআরের কর্মরত বেশ কিছু ঘূর্ণাক্ষরে কেউ অনুমান করতে পারেনি এদের কাউকে কাউকে ভেতরে হত্যা করার খবরও আসছিল ইতিহাসের সূত্র নৃশংসতম হত্যা। কিন্তু তখন ঘূর্ণাক্ষরে কেউ অনুমান করতে পারেনি পিলখানার ভেতরে আসলে ঘটে চলেছে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। ঘটনা শুরুর কিছুক্ষণের মধ্যেই পুরো পিলখানার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিডিআর জওয়ানরা। অস্ত্রাগার ভেঙে লুট করা হয় সকল অস্ত্র। তারপর ঘটনা শুরুর কিছুক্ষণের মধ্যেই পুরো পিলখানার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিডিআর জওয়ানরা। মোড়ে মোড়ে অস্ত্র হাতে টহল দিতে করা হয় সকল অস্ত্র। তারপর হাতে হাতে তা ছড়িয়ে পড়ে ভারী অস্ত্র মোতায়েন করে পিলখানার ভেতরে মোড়ে মোড়ে অস্ত্র হাতে টহল দিতে দেখা গেছে জওয়ানদের। আর প্রতিটি গেটে ভারী অস্ত্র মোতায়েন করে বেলা 11টা নাগাদ বিডিআর সদর দপ্তরের চারদিকে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় সেনা, র্যাব আর পুলিশ সদস্যরা। বেলা 11টা নাগাদ দুপুরে তারা পিলখানার দপ্তরের চারদিকে এগোতে চেষ্টা করলে মর্টার শেল ছড়ে সেনা, র্যাব আর পুলিশ সদস্যরা যাতে এগোতে না পারে দুপুরে তারা সেজন্য 3 নম্বর গেটের দিকে এগোতে চেষ্টা করলে থেকে ছোড়া মর্টার শেল ছড়ে বিডিআর জওয়ান গানের পুলিশ সেনা সদস্যরা যাতে এগোতে না পারে সেজন্য দিনভর থেমে প্রত্যেকটি গেট থেকে ছোড়া হয়। দুপুর 2টার দিকে সমঝোতার প্রস্তাব নিয়ে বিডিআর এর প্রধান ফটকে যান এলজিআর প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক
এবং হুইপ মির্জা আজম। 2টার দিকে সমঝোতা পুলিশ সদস্যরা বারবার মাইকে আলোচনার প্রস্তাব দিলে প্রতিবারই গুলি ছুড়ে এর জবাব দেয় এবং মির্জা আজম। এরপর স্থানীয় সরকার পুলিশ সদস্যরা বারবার মাইকে আলোচনার প্রস্তাব দিলেও প্রতিবারই গুলি ছুড়ে এর জবাব দেয় বিডিআর জওয়ানরা। এরপর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিজেই মাইকিং করে সরকারের পৌনে 3টার দিকে বিডিআর সদস্যরা আলোচনা করার সিদ্ধান্ত জানালে সাদা পতাকা নিয়ে বিডিআর সদর দপ্তরে ঢোকেন সরকারের। পৌনে 3টার দিকে বিডিআর সদস্যরা আলোচনা করার সিদ্ধান্ত জানালে সাদা পতাকা নিয়ে দল নিয়ে বিডিআর সদর দপ্তরে ঢোকেন সরকারের প্রতিনিধিমন্ত্রী ও হুইপ। সেখানে এরপর বিডিআরের 14 সদস্যের বিডিআর সদস্য দলের সাধারণ ক্ষমা ঘোষণা করলে যমুনায় সমর্পণে রাজি হয় তারা। সেখানে 2 ঘন্টার আলোচনায় প্রধানমন্ত্রী বিডিআর সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করলে অস্ত্র সমর্পণে রাজি হয় তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছে যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে। এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্তু সদর দপ্তরে ফিরে আসার পর সিদ্ধান্ত বদলায় বিডিআর জওয়ানরা। আশেপাশের এলাকা থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয়ার নতুন সদর দপ্তরে ফিরে আসার পর সিদ্ধান্ত বদলায় সমর্পণের পর তাদের আশেপাশের এলাকা থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয়ার নতুন শর্ত। সন্ধ্যা থেকে বেশ কয়েকবার সাথে জওয়ানদের সঙ্গে সমর্পণের পর তাদের মেরে ফেলা হবে ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জওয়ানরা সন্ধ্যা থেকে বেশ কয়েকবার বিডিআর জওয়ানদের সঙ্গে আলোচনার পর বেশ কয়েকটি সেনা পরিবারের সদস্যদের মুক্ত করে নিয়ে আসেন জওয়ানরা অস্ত্র সমর্পণ শুরু করে। এ সময় ভেতরে আটকা পড়া বেশ কয়েকটি সেনা পরিবারের সদস্যদের মুক্ত করে নিয়ে আসেন সরকারের প্রতিনিধি দল। উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, আতঙ্ক আর অসহায়ত্বের করুণ ছাপ সকলের চোখে মুখে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভীত সন্ত্রস্ত এই মানুষগুলো তো অসহায়ত্বের করুণ ছাপ সকলের ভাষা চোখে মুখে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভীত সন্ত্রস্ত এই মানুষগুলো তখন হারিয়ে ফেলেছে মুখের ভাষা। উদ্ধার হওয়া সেনা পরিবারের সদস্যদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় অস্ত্র সমর্পণ। উদ্ধার হওয়া সেনা পরিবারের সদস্যদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পরই থাকে বন্ধ হয়ে যায় চেষ্টা অস্ত্র সমর্পণ। দফায় দফায় বৈঠক করে একদিকে অস্ত্র সমর্পণে পরদিন সকাল চেষ্টা চলেছে, আবার অন্যদিকে সকাল থেকে একসাথে কয়েকজন করে দফায় দফায় দিতে শুরু করেছে। একদিকে অস্ত্র সমর্পণে রাজি করানোর চেষ্টা চলেছে, অন্যদিকে সকাল থেকে একসাথে কয়েকজন করে মুক্তি দিতে শুরু করেছে বিডিআর জওয়ানরা। আমি একা ছিলাম, আমি আমার বাসায় ছিলাম, পুড়ে যাচ্ছে আর কি ওরা গিয়ে গাড়ি দিয়ে আমাকে আমি একা ছিলাম, আমি আমার বাসায় ছিলাম, 2 দিন পুরো না খাওয়া ছিলাম, আমি বাথরুমে পড়েছিল, ওরা গিয়ে গাড়ি দিয়ে আমাকে নামিয়ে নিয়ে আসছিল, 2 দিন পুরো না খাওয়া অবস্থায় ছিলাম, একদম বাথরুমে পড়েছিলাম। এরই মধ্যে খবর আসে পুরনো ঢাকার নবাবগঞ্জ পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটি নর্দমায় পাওয়া গেছে। এরই মধ্যে খবর আসে পুরনো ঢাকার নবাবগঞ্জ পার্ক এলাকায় বুড়িগঙ্গায় এসে মিশেছে এমন একটি নর্দমায় পাওয়া গেছে 6 সেনা কর্মকর্তার লাশ। আমাদেরকে বকা দিলেও খুব, তারপরে পরে দুঃখ পেত যে কেন বকা। ঘটনার দ্বিতীয় দিনে জাতির উদ্দেশ্যে দিয়ে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর সদস্যদের প্রতি অবিলম্বে ঘটনার সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার উদ্দেশ্যে দিয়ে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা অবিলম্বে তার অস্ত্র সমর্পণ করে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা আসে তার মুখ থেকে। এমন পথ নেবেন না ব্যবস্থা নিতে যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। মনে রাখবেন দেশের স্বার্থে আরো সংঘাত ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। আপনারা সংযত মনে রাখবেন, অস্ত্র সমর্পণ করুন, আরো সংঘাত আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি আশ্বস্ত করছি। আপনারা সংযত হন,
অস্ত্র সমর্পণ মূলত করুন। এরপরই দ্রুত বদলে আপনাদের যেতে কোনো থাকে পরিস্থিতি। ক্ষতি হবে না, বিকেলে মুক্তি আমি দেওয়া হয় আশ্বস্ত করছি। 22 সেনা কর্মকর্তাকে। তার আগেই মুক্তি পায় মূলত এরপরই অনেকের দ্রুত পরিবারের বদলে যেতে থাকে সদস্যরা। পরিস্থিতি। বাইরে বিকেলে বেরিয়ে মুক্তি আসার দেওয়া পর হয় তাদের 22 কাছ থেকে সেনা জানা যায় কর্মকর্তাকে। গত 2 দিন তার আগে পিলখানার মুক্তি পায় ভেতরে অনেকের বিডিআর সদস্যরা যে তাণ্ডব চালিয়েছে। বাইরে বেরিয়ে আসার পর ভয়াবহ বিবরণ। তাদের কাছ থেকে জানা যায় গত 2 দিন পিলখানার আমি দেখলাম ভেতরে যে পিছন বিডিআর থেকে সদস্যরা 2 যে তাণ্ডব চালিয়েছে সৈনিক তার বেল ভয়াবহ টুপি বিবরণ। ছাড়া ক্রস করে একজন বাইপাস করে আমি দিকে চলে গেলেন, পিছন আর থেকে একজন 2 জন জাস্ট সৈনিক পিছনে এসে দাঁড়ায় বেল টুপি ছাড়া, তো যেহেতু যারা ডিজির cross করে কাছাকাছি একজন ছিল bypass করে ডিউটি DDG চলে এবং গেলেন, আরো আর একজন একজন officer পাশে ডিডিজি just ছিলেন, ডিজির ওরা পিছনে সাথে এসে সাথে দাঁড়ায় ওই লোকটাকে চাপে ধরে ফেলে, যেহেতু এবং যারা ডিজির DDG কাছাকাছি ছিল এক side এ করে ডিউটি ফেলে। এবং আরো Fraction একজন of অফিসার second এর মধ্যে পাশে দেখলাম ডিজিজি সব ছিলেন, কিন্তু fire হয়নি কিন্তু। ওরা সাথে সাথে যে ওই লোকটাকে কেন চাপে তারা ধরে উঠে ফেলে গেল? এবং আমার কাছে ডিজিকে একটু ধরে আশ্চর্য এক লাগলো। সাইডে করে ফেলে। এবং এরা fraction of second এর মধ্যে চলে গেল, কিন্তু fire হয়নি কিন্তু। কয়েকজন অফিসার ছিলাম But জাস্ট কেন তারা উঠে গেল? আমার কাছে আর কেউ একটু আশ্চর্য লাগলো। মহোদয়কে যখন আমরা এবং ধরে এরা এত রেখেছি, smoothly ওখান থেকে চলে গেল স্পষ্ট যে বলছে আমরা যে যে আমার কয়েকজন মৃত্যুকে অফিসার ভয় ছিলাম করো না, জাস্ট ওই ঘরের মধ্যে একা পড়ে গেলাম। আর কেউ নাই। এটা নিয়ে তোমাদেরকে যখন আমরা ধরে রেখেছি, হয় সবাই সবাই হয়ে যাবে, কোনো স্পষ্ট অসুবিধা বলছে নেই। যে আমার But মৃত্যুকে ভয় করো না, ওদেরকে মৃত্যু হচ্ছিল একদম হবেই, আগে আবার তোমরা পরে। ফায়ার করো না, এটা নিয়ে তো তোমরা তখন কোনো ওরা ভয় তারা করো না, ভিতরে মৃত্যু ঢুকে হয় সবাই straight হয়ে যাবে, দুইটা কোনো গুলি অসুবিধা আমাদের নেই। দিকে বরাবর But করে, ওদেরকে গুলিগুলো হচ্ছিল যে উপরে লাগে তোমরা ফায়ার করো। তখন বলে তখন তোমরা ওরা সব বেরোয় তারা ভিতরে তখন ঢুকে বেরোয় এসে straight দুইটা এক গুলি একজন আমাদের জানছে দিকে আমাদের বরাবর কাছ থেকে করে, মোবাইল টোবাইল যা গুলিগুলো ছিল যে সব উপরে তারা লাগে কেড়ে নিল। তখন কেড়ে নেওয়ার বলে পরে তোমরা আমরা সব বেরো আসো, ডিজিকে আমাদের মধ্যখানে বেরোয় রেখে এসে আমরা গোল করে একজন যাচ্ছিলাম। আমাদের কাছ তখন থেকে মোবাইল টোবাইল যা ছিল বিশ্রী সব ভাষায় গালাগালি কেড়ে করে নিল। বললো। কেড়ে নেওয়ার পরে আমরা সারা জীবন আমাদেরকে ডিজিকে মধ্যখানে তোমরা রেখে single line এ আমরা হাঁটাইছো, এখন গোল করে single line এ যাচ্ছিলাম। হাঁটো। তখন ওরা খুব তো single line এ যখন আমরা করলাম, বললো, তো ডেফিনেটলি সারা জীবন আমাদেরকে তোমরা সিঙ্গেল লাইনে হাঁটাইছো, এখন তোমরা সিঙ্গেল লাইনে আছে। যারা আমাদেরকে সিঙ্গেল লাইনে নিয়ে আসছে তারা সবাই আমাকে বলে ডেফিনেটলি ডিজি সবাইকে বলতে যে স্যার আপনাদের কোনো অসুবিধা নাই, ভয় নাই, শুধু মনে আছে যারা আমাদের উপর থেকে নামায় নিয়ে আসছে তারা সবাই আমাকে বলেছে এবং সবাইকে বলতে যে স্যার আপনাদের কোনো অসুবিধা নাই, পিছনে যে গেটটা আছে ডান হাতে কিছু হবে না আপনাদের। আমার এখনো চোখের সামনে ভাসছে যে হলো ডিজি মহোদয় জাস্ট পিছনে যে গেটটা আছে দিলেন ডান হাতে, সেই মুহূর্তে আমার এখনো চোখের সামনে ভাসছে এসে বাইরে বাইরে ছিল, আমরা ডিজি মহোদয় জাস্ট ফার্স্ট ডিজিকে প্রথম গুলি করলেন, সেই সাথে সাথে ওখানে পড়ে চারজন সৈনিক যখন আমরা ডিজির কাছে আগাতে যাচ্ছি তখন আমরা দেখিও না, সাতজন পিছন থেকে এসে ডিজিকে প্রথম গুলি একদম ব্রাশ ডিজির সাথে সাথে ওখানে আমরা সবাই যখন আমরা ডিজির কাছে আগাতে যাচ্ছি তখন ছিলাম আরো 7-8 জন পিছন থেকে এসে থাকার পরে একদম ব্রাশ শুরু করে দিল, পিছায় আসলাম সবাই। আমারও একটা গুলি লাগলো এখানে এসে, 12 জন ছিলাম, গুলিটা এখান থেকে বের চলে গেল থাকার পরে তো ওরা ভাবলো আমি মরে গেছি, আমি নিচে পড়ে যাই, স্ক্রলিং করে আমি আমারও একটা গুলি লাগলো এখানে এসে, ওয়াশিং রুম ছিল, আমি ওয়াশিং রুমে ঢুকে এখান থেকে বের চলে গেল পাশে, যে ওরা ভাবলো আমি মরে গেছি, আমি নিচে পড়ে যাই, স্ক্রলিং করে আমি হয়তো ফায়ার গুলি এত বেশি হয়েছে, ওয়াশিং রুম ছিল, আমি ওয়াশিং রুমের সুযোগ পাইনি, ইউরিনালের পাশে ওখানে পজিশনটা নিলাম তারা, বাট বাকি যারা ছিল সবাইকে হয়তো ফায়ার গুলি এত বেশি হয়েছে যে আর কোনো সুযোগ পাইনি ওখান থেকে আসা, ওখানে আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, সবাইকে ওখানে যাচ্ছিল সবাইকে ওখানে মেরে ফেললো এবং কি নৃশংসভাবে মেরেছে আমি আপনাদের বলতে পারবো, কোনো কথা বলেনি, আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই, সবাইকে ওখানে মেরে ফেললো এবং কি নৃশংসভাবে মেরেছে আমি আপনাদের বলতে পারবো।